জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কঠিন ধারণা বিশিষ্ট কনসেপচুয়াল একটা অধ্যায় টপিক পড়াবো। সেটা হচ্ছে কোম্পানির আমল, পলাশী যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ যে 100 বছর চলেছিল, সেই কোম্পানির আমলে যে সমস্ত ল্যান্ড রেভিনিউ সিস্টেমগুলো, ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো ছিল এবং ভূমি বন্দোবস্তগুলো ছিল দেখাবো। এই ভূমি বন্দোবস্তে কোন কোন ট্যাক্স কিভাবে ছিল দেখাবো। কোন কোন ভূমি বন্দোবস্ত কত সালে হলো, কার আমলে চালু হলো, কার আমলে পতন ঘটলো দেখানোর চেষ্টা করব। বিশেষ করে ওয়ারিং হেস্টিংস 1772 সালে বাংলার শেষ গভর্নর রূপে তিনি বাংলায় এসেছিলেন। 1773 সালে রেগুলেটিং আইন বা নিয়ামক আইন বলে এই ওয়ারিং হেস্টিংস বাংলার গভর্নর থেকে গভর্নর জেনারেল হন। অর্থাৎ ওয়ারিং হেস্টিংসের যে মোট সময়কাল 1772 থেকে 1785, এই সময়কালটা দুটো পিরিয়ডে বিভক্ত। 1772 থেকে 1773 বাংলার শেষ গভর্নর এবং 1773 থেকে 1785 বাংলার প্রথম গভর্নর জেনারেল। আমরা জানি কাটিয়ার 1769 থেকে 72 3 বছর ছিলেন। কাটিয়ারের পরবর্তীকালে এসেছিল কিন্তু ওয়ারিং হেস্টিংস। কাটিয়ারের আমলেই কিন্তু প্রথম ভূমি বন্দোবস্তের পদক্ষেপ নিয়ে ফেলা হয়, সেটা আমি দেখাবো। 1770 এবং 71 সালে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। মুর্শিদাবাদে, কলকাতায় দুটি সংস্থা প্রতিষ্ঠা করে জমিদারদের আধিপত্য খর্ব করে কৃষকদের ভাবমূর্তি তুলে ধরার জন্য পদক্ষেপ নেওয়া হয়। 1772 সালে পাঁচতলা বন্দোবস্ত চালু হলো। দার্জিলিং থেকে ফিরছেন ওয়ারিং হেস্টিংস, কৃষ্ণনগরে রাত্রিবাস করেছিলেন। কৃষ্ণনগরে যে ভবনটি রাত্রিবাস করেছিলেন আজকের পুরনো কালেক্টরি ভবন, মনে রাখবেন এটা। আমি বহুবার গেছি কালেক্টরি ভবনে, বহুবার, বলতে অস্বীকার নেই। তো যাই হোক, এই কালেক্টরি ভবন থেকে নদিয়া থেকে পাঁচতলা বন্দোবস্তের ডাক দিয়েছিল ওয়ারিং হেস্টিংস। ভালো ভালো প্রশ্ন করা হয় নদিয়ার ছাত্রছাত্রীদের, মনে রাখবে এটা। এবারে এই 5 বছরের মেয়াদে পাঁচতলা বন্দোবস্ত 1772 থেকে 77, কিন্তু জমিদারদের অত্যাচার, জমির প্রতি গুরুত্ব না দিয়ে ট্যাক্স কত আসবে, কত লাভ করব, এই দেখতে গিয়ে পাঁচতলা বন্দোবস্ত পুরোপুরি ফলাপ হয়ে যায়। তাই 3 বছরের মাথায় বারোয়েল কমিটি তৈরি করছে ওয়ারিং হেস্টিংস। দেখাবো, নেট পরীক্ষার কোশ্চেন এসেছিল। 1775 সালেই ভেঙে দেন পাঁচতলা বন্দোবস্তকে। 3 বছরের মেয়াদেই, মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগে ভেঙে দিয়েছিলেন। কিন্তু সম্পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পর 72 থেকে 77 সালে একতলা বন্দোবস্ত চালু করলেন। কিন্তু 75 সালেই পাঁচতলা বন্দোবস্ত ভেঙে দিয়েছিলেন। কিন্তু তার পূর্ণাঙ্গ যে মেয়াদ যে বছর শেষ হলো 1777 1777 সালে, সে বছরই একতলা চালু করলো। একতলা বন্দোবস্ত চালু করলো কে? ওয়ারিং হেস্টিংস। 1777 সালে পাঁচতলা বন্দোবস্ত চালু করলো কে? ওয়ারিং হেস্টিংস। পাঁচতলা বন্দোবস্তের অবসান ঘটেছে কে? ওয়ারিং হেস্টিংস। 1789 সালে 12 বছর স্থায়ী ছিল একতলা বন্দোবস্ত, 1777 থেকে 1789। লর্ড কর্নওয়ালিস 1789 সালে একতলা বন্দোবস্তের অবসান ঘটিয়ে 10 তলা বন্দোবস্তে পদক্ষেপ নিলেন। 1789 বাংলা বিহারে নিলেও 1790 সালে উড়িষ্যাতে চালু হয় 10 তলা বন্দোবস্ত। খুব ভালো করে মনে রাখবে। এবং 1793 সালে 1789 10 তলা বন্দোবস্ত কর্নওয়ালিস চালু করলো। 10 বছরের মেয়াদ মানে 10 সালা। সেখানে 4 বছরের মাথায় সেটাও ভেঙে দেওয়া হলো। তাই ওয়ারিং হেস্টিংস যার 5 তলা বন্দোবস্ত পূর্ণাঙ্গ মেয়াদ করতে পারেনি, তেমনি কর্নওয়ালিস 10 তলা ভূমি বন্দোবস্তের মেয়াদ সম্পূর্ণ করতে পারেনি। 4 বছরের মাথায় ভেঙে দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। তবে কর্নওয়ালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করেছিলেন, একাধিক মানুষের সঙ্গে কনসাল্ট করেছিলেন, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। 1793 সালে 22শে মার্চ তিনি চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন। ওই বছরই ডিসেম্বর মাসে, মাত্র 9 মাসের ব্যবধানে, মার্চে ছিল ডিসেম্বরে বন্ধ হয়ে যায় চিরস্থায়ী বন্দোবস্ত। রেলের কাছে চিরকৃতজ্ঞ ভারত সরকার রেল ডিপার্টমেন্টে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে বন্ধ হয়ে যায়? 93 সালে ডিসেম্বর মাসে। তারপরে 30 বছরের মেয়াদী পরিকল্পনা আনে। 1820 সালে রায়তওয়ারি, 1822 সালে মহলওয়ারি এবং 1824 সালে ভাইয়াচারি বন্দোবস্ত। তবে উড়িষ্যার অযোধ্যা অঞ্চলে তারকদারি বন্দোবস্ত জনপ্রিয়তা পেয়েছিল। সেগুলো সবই দেখাবো আজকে আস্তে আস্তে, পার্ট বাই পার্ট। খুব ভালো করে দেখবে, কারণ এখান দিয়ে প্রশ্ন থাকবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আজকের ক্লাস বা ভিডিওটা। সরাসরি পড়ায় ফিরছি। কোম্পানির আমলে যে ভূমি বন্দোবস্তগুলো ছিল সেগুলো দেখব। আমরা কর্নওয়ালিসে যাব, তার আগে আমরা ওয়ারিং হেস্টিংস দেখে নেব। লর্ড ওয়ারিং হেস্টিংস 1772 থেকে আমরা জানি 1785, এবং 1772 থেকে 1773 বাংলার শেষ গভর্নর জেনারেল, আর 1773 থেকে 1785 হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল। শেষ গভর্নর 1772 থেকে 73, আবার প্রথম গভর্নর জেনারেল 1773 থেকে 85। এই অনেক জায়গায় গভর্নর গুলিয়ে ফেলে। আর 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট, নিয়ামক আইন বলে, গভর্নরকে গভর্নর জেনারেল করা হয়েছিল।
এবারে এই যে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর, এই সময়কালটা 72 থেকে 73 এবং তার মোট সময়কাল 72 থেকে 85। তিনি সর্বপ্রথম রাজস্ব বিভাগের অত্যাচারী যে কর্মচারী রেজা খাঁ এবং সীতাভ রায়, এই রেজা খাঁ এবং সীতাভ রায়কে অপসারিত করে একটা নতুন পদ চালু করলো কালেক্টর। আপনি পরীক্ষায় প্রশ্ন ঘাটুন, একাধিক পরীক্ষায় দিয়েছে। কালেক্টর পদ প্রথম কে চালু করেছিলেন? ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে এটা। এই কি পরিমাণ রাজস্ব আদায় করবে তারা সবই ঠিক করে দিয়েছিল বোর্ড অফ রেভিনিউ। মনে রাখবে। তাহলে এই কালেক্টররা, এই রেজা খাঁকে প্রয়োজন নেই, আর সীতাভ রায়কে প্রয়োজন নেই। এরা হচ্ছে অত্যাচারী, এরা রাজস্ব আদায় করে, এরা বদমাইশি, এদেরকে অপসারিত করে দিয়ে, বাতিল করে দিয়ে কালেক্টর পদ আনলো। এবং কালেক্টররা কি পরিমাণ রাজস্ব নেবে কৃষকদের কাছ থেকে তার ঠিক করে দিয়েছিল বোর্ড অফ রেভিনিউ। তাহলে বোর্ড অফ রেভিনিউ কে তৈরি করলো? না, বোর্ড অফ রেভিনিউ তৈরি করলো ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে এটা। এই বোর্ড অফ রেভিনিউ নতুনভাবে সাজালেন, কালেক্টর পদে কিন্তু সাজালেন। তবে রবার্ট ক্লাইভের আমল থেকেই বোর্ড অফ রেভিনিউ ছিল, সে কোনো জায়গা নেই, কিন্তু বোর্ড অফ রেভিনিউকে আধুনিকরণ করলেন, কালেক্টর পদ চালু করলেন এবং তাদের রাজস্ব বেঁধে দিলেন এবং রেজা খাঁ সীতাভ রায়কে হটিয়ে দিলেন কে? ওয়ারেন হেস্টিংস। এবং এই ওয়ারেন হেস্টিংস কি করলেন না, বোর্ড অফ রেভিনিউকে যে আধুনিকভাবে সাজালেন, ডেকোরেট করলেন, তাদের অধীনে ছিল একটি কমিটি অফ সার্কিট, বাংলায় যাকে বলছি আমরা ভ্রাম্যমাণ কমিটি। এই ভ্রাম্যমাণ কমিটি ওয়ারেন হেস্টিংস বোর্ডের অধীনে রেখে দিল। কমিটি অফ সার্কিটকে চেষ্টা করা হলো ঠিকঠাক কোঅপারেশন করে কাজ করবে। মনে রাখবে এইভাবে ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্ব ডিপার্টমেন্টকে সাজিয়েছিলেন। এই যে 1772 থেকে 77 5 বছরের মেয়াদে চালু করলেন 5 ইয়ার সেটেলমেন্ট, বাংলায় যাকে বলছি পাঁচসালা বন্দোবস্ত। এই সালা বলনটা দন্তস্ব লিখবে, সাল থেকে সালা, তাই সালা তালবস্য হয় না, দন্তস্ব লিখবে। তো এই 1772 72 চালু হয়েছে, পাঁচসালা মানে কি 5 ইয়ার্স, 1777 শেষ হবে। এই সময়কালে চালু করলেন পাঁচসালা বন্দোবস্ত, অর্থাৎ জমিগুলিকে 5 বছরের জন্য নিলামে দিয়ে দিলেন। মনে রাখবেন। তবে এই পাঁচসালা বন্দোবস্ত চালু যে হলো 72 থেকে 77, এই চালু হওয়ার 1 বছরের মাথায় 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট আইন বলে, আবারও বলি, কিছু পরিবর্তন আনা হলো। কোন ক্ষেত্রে? না, রাজস্ব ব্যবস্থার কিছু পরিবর্তন আনা হলো। 73 রেগুলেটিং আইন বলে। 1775 সালে ওয়ারেন হেস্টিংস কি করলেন? বারওয়েলের সঙ্গে একটা পরিকল্পনা করলেন, যার নাম হেস্টিংস বারওয়েল প্ল্যান। নেট পরীক্ষার কোশ্চেন ঘাটুন, আউটস্ট্যান্ডিং কোশ্চেন। বারওয়েল কমিটি বা বারওয়েল পরিকল্পনা কত সালে পাস হয়? 1775। ওয়ারেন হেস্টিংস এই বারওয়েলের সঙ্গে পরিকল্পনা করে দেখলেন যে 5 বছরের জন্য যে ভূমি বন্দোবস্ত চালু করেছে সেখানে জমিদাররাই লাভবান হচ্ছেন বেশি, কৃষকদের অবস্থা আরো বেশি সংকটময় হয়ে যাচ্ছে, কিছুই সুরাহা হয়নি, আরো সংকটময় হয়ে যাচ্ছে। তাই হেস্টিংস বারওয়েল পরিকল্পনা 1775 সালে চালু করা হলো এবং চালু করে পাঁচসালা বন্দোবস্তের অসুবিধাগুলোকে দেখে 1775 সালে 3 বছরের মাথায় এই কমিটি সুপারিশ করলো পাঁচসালা বন্দোবস্ত দেখার কোনো প্রয়োজন নেই। তাই 75 সালে পাঁচসালা বন্দোবস্তকে ভেঙে ফেলার সুপারিশ করা হয় এবং একসালা বন্দোবস্ত পরিকল্পনা করা হয়, চালু করা হবে। প্রবর্তন করা না হয়ে তারা ঘোষণা করলো প্রবর্তন হতে চলেছে। একসালা বন্দোবস্ত তারা কি করলো? চালু করার কথা ঘোষণা করলো। 1775 সালে তিনি কি করলেন? পাঁচসালা বন্দোবস্তকে ভেঙে দিয়ে হেস্টিংস বারওয়েল কমিটির সুপারিশে তিনি একসালা বন্দোবস্ত চালু করবেন। মনে রাখবেন। এবং পরের বছরই অর্থাৎ 1776 সালে ওয়ারেন হেস্টিংস তৈরি করলো আমিনি কমিশন। সঠিকভাবে রাজস্ব কর আদায় করা হবে, কোনো খামতি রাখা হবে না। 75 সালে হেস্টিংস বারওয়েল কমিটির সুপারিশে পাঁচসালা বন্দোবস্তকে মেয়াদে 2 বছর আগে ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়, একসালা বন্দোবস্তের প্রবর্তনের সুপারিশ করা হলো এবং 1776 সালে আমিনি কমিশন গঠন করে ওয়ারেন হেস্টিংস নতুনভাবে ভূমি বন্দোবস্ত সাজিয়েছিলেন। বলা বাহুল্য, এই পাঁচসালা বন্দোবস্ত আগেই বলে এসেছি যেখানে কৃষকদের কোনো সুরাহা করতে পারেনি এবং হিসাব করে দেখা গেল জমিদাররাই বেশি পরিমাণে লাভ হচ্ছে, তারা প্রচুর পরিমাণে খাজনা আদায় করেছে কিন্তু কোম্পানিকে তারা কিছু না দিয়ে পালিয়ে গেছে। অতএব প্রতিশ্রুতির মতো তারা কোম্পানি কিছুই দেয়নি, সবচেয়ে বেশি লাভবান হয়ে গেল কারা? জমিদাররা। ক্ষতিগ্রস্ত যারা ছিল কৃষকরাই রয়ে গেল। এটা খুব ভালো একটা প্রশ্ন। এবারে আমি যেটা বলছিলাম কাটিয়ার, যার সময়কাল 1769 থেকে 1772, তোমরা সকলে জানো। এই কাটিয়ারের সময়কালটা একটু দেখবো। এই কাটিয়ার প্রথম গভর্নর যিনি কোম্পানির আমলে যে সময় দুর্নীতিগ্রস্ত কর্মচারী ছিল, তারা জমিদার হতে পারে বা কর্মচারী, তাদেরকে ছেড়ে ফেলার পদক্ষেপ নিয়েছিল। 1770 সালে তৎকালীন পাটনাতে একটি এবং মুর্শিদাবাদে একটি, মনে রাখবে দুটো তৈরি করলো। পাটনা মুর্শিদাবাদে কি
কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ, কলেজ সার্ভিস কমিশনের প্রশ্ন আপনি ঘাঁটুন, আদার রাজ্যের পিএসসির প্রশ্ন। কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ কে তৈরি করে? উত্তর নিয়েছে কাটিয়ার। কারোর সময়কাল 1769-1772, তৈরি করেছে 1770। ক্লাইভ ছিল, কাটিয়ার ছিল, ফেরলেস্ট, ওয়ারিং হেস্টিংস। উত্তর নেবে কাটিয়ার। এবং পরের বছর তাহলে 70 সালে পাটনা এবং মুর্শিদাবাদে কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ তৈরি করলো কাটিয়ার। আর 1771 সালে তিনি কলকাতায় তৈরি করলেন কন্ট্রোলিং কমিটি অফ রেভিনিউ। তাহলে কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ 1770 পাটনা মুর্শিদাবাদে, কন্ট্রোলিং কমিটি কিন্তু এটা কাউন্সিলিং, এটা কমিটি, খেয়াল করবে পরীক্ষায় একবার দিবালোকে ভুল করবে তোমরা। কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ তৈরি করেছে পাটনা মুর্শিদাবাদে কাটিয়ার। এবং পরের বছর 1771-এ ওয়ারিং হেস্টিংস তখনই কিন্তু আসেনি বাংলায়, কন্ট্রোলিং কমিটি রেভিনিউ তৈরি করে ফেলেছে কে না কাটিয়ার। খুব ভালো করে মনে রাখবে। এবং কোম্পানির আমলে যে সমস্ত দুর্নীতি ছিল তাকে সরিয়ে দিয়ে কোর্ট অফ ডাইরেক্টরের যে কলকাতার প্রধান কর্মকর্তা নির্দেশ দিয়েছিল যে একবারে কৃষকরা অধিকারগুলো পাবে, কোনো দুর্নীতিগ্রস্ত কর্মচারী এই ডিপার্টমেন্টে থাকবে না। এই সংস্থাগুলো পরীক্ষা খুব দিচ্ছে, খেয়াল করবেন, একটু হাই লেভেল হলেও মাথায় রাখবেন, কারণ চাকরি পাবে গুটি কয়েক মানুষ কিন্তু। যা ওয়ারিং হেস্টিংস কি করলেন, তার সময়কালটা বলে দিয়েছি। তিনি রেজা কাসিতাবাইকে হটিয়েছেন, কালেক্টর পদ চালু করেছেন, বোর্ড অফ রেভিনিউকে গঠন করেছেন এবং তাদের অধীনে একটি সার্কিট হাউস বা ভ্রাম্যমাণ কমিটি তৈরি করেছে। সবগুলো কিন্তু বলে এসেছি, জিস্ট করে সাজিয়ে দিয়েছি, ভালো করে দেখবে। এবং পাঁচসালা বন্দোবস্তের তিনি অবসান ঘটিয়ে একসালা বন্দোবস্ত চালু করেছিলেন। পাঁচসালা বন্দোবস্তের ফলাফলে দেখেছিলাম যে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বা রায়তরা, কিন্তু সবচেয়ে বেশি লাভবান হয়েছিল আর কেউ নন, সেই জমিদার গোষ্ঠী। মনে রাখবে এটা গেল পাঁচসালা। এবারে আসছি, একটা ছোট্ট করে বলে দিই, 1777 সালে আনুষ্ঠানিকভাবে চালু হলো একসালা বন্দোবস্ত। কি চালু হলো? একসালা বন্দোবস্ত, 1 ইয়ার সেটেলমেন্ট, এবং সেটা 12 বছর ছিল। 1789 সালে লর্ড কর্নওয়ালিস কি করলেন, প্রথম পাঁচসালা বন্দোবস্তের মতোই একসালা বন্দোবস্ত অবসান ঘটালো। ওয়ারিং হেস্টিংস পাঁচসালা চালু করে পাঁচসালা অবসান ঘটিয়ে একসালা চালু করলেন। লর্ড কর্নওয়ালিস কি করলেন, একসালা বন্দোবস্তের অবসান ঘটিয়ে 89 সালে বাংলা বিহারে চালু করলেন একসালা বন্দোবস্তের অবসান ঘটিয়ে 10 সালা বন্দোবস্ত। আবারও বলবো, এবং এই যে তিনি 10 সালা বন্দোবস্ত চালু করবে, যেটা 12 বছর ধরে 1777 থেকে একসাথে চালু ছিল, সেটাই চালু করবে 10 সালা। তার জন্য তিনি 1786 থেকে 89 টানা 3 বছর ধরে ভূমি রাজস্বের ব্যাপারে নানান পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছিলেন। 1786 থেকে 89 সালে দীর্ঘ 3 বছর প্লাস ভূমি রাজস্বের ব্যাপারে তদন্ত করার পরেই 89 সালে একসালা বন্দোবস্ত চালু যেটা হয়েছিল তার অবসান ঘটিয়ে চালু করলো 89 সালে 10 সালা বন্দোবস্ত। 1789 সালে 10 সালা বন্দোবস্ত চালু হলো অনলি ফর বেঙ্গল এবং বিহারে। পরের বছর 90 সালে 10 সালা বন্দোবস্ত চালু হয়েছে উড়িষ্যাতে, কিন্তু মনে রাখবে। এবং এই 10 সালা বন্দোবস্তের মেয়াদ যখন 4 বছর হলো, তখন তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করবেন। আর চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য এই লর্ড কর্নওয়ালিস, মনে রাখবেন, চার্লস গ্র্যান্ট, জন শোর, ফিলিপ ফ্রান্সিস, থর্নটন, এই 4 জন প্রখ্যাত মানুষ ছিলেন যারা ভূমি বন্দোবস্ত, ইকোনমিক্সটা খুব ভালো বুঝতেন। চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট করার জন্য লর্ড কর্নওয়ালিস হুডমুড ডিসিশন নেননি। তৎকালীন যুগের সুনামধন্য মানুষ থর্নটন, ফিলিপ ফ্রান্সিস, জন শোর এবং চার্লস গ্র্যান্টের সঙ্গে আলোচনা করেছিল। তিনি কোর্ট অফ ডাইরেক্টরের অনুমোদন নিয়েছিলেন এবং কোর্ট অফ ডাইরেক্টর অনুমোদন দেওয়ার ফলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলো 1793 সালের 22 মার্চ। অর্থাৎ 10 সালা বন্দোবস্ত মাত্র 4 বছর টিকেছিল, 1789 থেকে এবং 93। উড়িষ্যাতে 3 বছর, কারণ 1790 চালু হয়েছে, 93 বন্ধ হয়ে গেছে। এটা ভালো করে মনে রাখবে। এই 10 সালা বন্দোবস্তে আরেক নাম জমিদারি বন্দোবস্ত। অর্থাৎ এই যে 10 সালা বন্দোবস্তের অবসান ঘটিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটাকে আমরা বলছি পার্মানেন্ট সেটেলমেন্ট, সেটা তারিখটা কিন্তু পরীক্ষায় দিয়েছে 22 মার্চ 93 সালে। এই কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের আরেক নাম জমিদারি বন্দোবস্ত। মনে রাখবে এটা কোথায় কোথায় চালু হয়েছিল, বেঙ্গল, বিহার, উড়িষ্যা এবং বেনারস, এই 4টি স্থানে চালু হয়েছিল 93 সালে চিরস্থায়ী বন্দোবস্ত। যে বন্দোবস্তে জমিদার কোম্পানির মধ্যে একটা কি বলবো মানে কোঅপারেশন ছিল, সেই জন্য কি জমিদারি বন্দোবস্ত বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের আরেক নাম জমিদারি বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্টের আরেক নাম জমিদারি বন্দোবস্ত। এবারে এই কর্নওয়ালিস ভেবেছিলেন চিরস্থায়ী বন্দোবস্তের ফলে
জমিদারদের সঙ্গে আনুগত্য পাওয়া যাবে, সহানুভূতি পাওয়া যাবে, ভূমি থেকে যে আয় আসবে সেটা কোম্পানি সঠিকভাবে পাবে। তবে রমেশচন্দ্র দত্ত ঐতিহাসিক কি বলছেন, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কোম্পানি সাম্রাজ্য বিস্তার, যুদ্ধ পরিচালনা, বাণিজ্যের প্রসার বিশেষ কিন্তু প্রয়োজন ছিল, অস্বীকার করার জায়গা নেই। আদায়কৃত রাজস্বের 9/10 ভাগ, 10 ভাগের মধ্যে 9 ভাগ কোম্পানিকে দিয়ে দিতে হতো, আর 1 ভাগ জমিদাররা পেত, জানো এটা তোমরা। আর অতিরিক্ত খাজনাটা, এটা এই টার্মটাও নেট থেকে ধার নিয়েছে, নেটে কোশ্চেন দিয়েছে, এটা কলেজ শেষ করছে, নেটে কোশ্চেন ঘাটো। পুলবন্দি কি না, কোম্পানি না বলে যে এক্সট্রা ট্যাক্স, অতিরিক্ত করটাকে বলা হচ্ছে পুলবন্দি। এইগুলো কিন্তু আস্তে আস্তে করে ছড়িয়ে গিয়েছিল। তো যাই হোক, জমিদাররা এক্সট্রা কর দেবে না, জমিদাররা চেষ্টা করতে সবসময় লাভবান হওয়ার, কৃষকরা মরে যাক। এই যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল, বাংলার কৃষকদের যে অবস্থান, এখানে এক কথাই বলবো আমরা যে পয়েন্টগুলো বলেছি, যে জমিদাররা বা রাজস্ব আদায়কারীরা বা মধ্যস্বত্বভোগীরা অনেকটাই লাভবান হয়েছিল, সবচেয়ে অধিকার হারিয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল কৃষক পরিমাণ, মনে রাখবে। এবং ভারতবর্ষে যে শিল্প, কৃষকদের পতনের পাশাপাশি ভারতবর্ষে যে শিল্প ছিল, বাংলার যে শিল্প ছিল, সেগুলো কিন্তু ভেঙে পড়েছিল। স্মল ইন্ডাস্ট্রি, কুটির শিল্পগুলো বাংলা একেবারে ভেঙে পড়েছিল, মনে রাখবে। আর মধ্যস্বত্বভোগী সম্প্রদায়, সেটা ইজারাদার হতে পারে, পত্তনিদার হতে পারে, পাইকরা হতে পারে, এরা কিন্তু কৃষক কুলকে পুরো সর্বহারা করে দিয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের ফলে। এক কথায় কুটির শিল্প ভেঙে পড়ে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এবং জমিদাররা, ইজারাদাররা কিন্তু, পাইকরা অনেকটাই কিন্তু ডেভেলপড হয়েছিল। এটা ছিল একটা ছোট্ট মোরাল। এই সময় সূর্যাস্ত আইন চালু করেছিল, সূর্য ডুবার আগেই কিন্তু ট্যাক্স দিতে হবে, নির্দিষ্ট দিনে না দিলে ট্যাক্স বেড়ে যাবে, কিন্তু কোনো নিয়মই কাজ করাতে পারেনি জমিদারদের। যা কৃষকরা কিন্তু অনেকটাই চাপে পড়েছিল, এবং কৃষকরা যখন ঋণগ্রস্ত, জনজীবন দুর্বিষহ উঠেছিল, তখন তারা মহাজনদের কাছ থেকে, সুদখোর সম্প্রদায়ের কাছ থেকে ট্যাক্স বা ইন্টারেস্ট নিয়ে, মানে সুদে তারা টাকা নিয়ে চলতো। দুর্দশা দিনের পর দিন বেড়ে চলেছিল। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের দুর্দশা নিয়ে উল্লেখ করছেন টি.আর.ই. হোমস, বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ ইন্ডিয়ান মিলিটারি। এই হিস্ট্রি অফ ইন্ডিয়ান মিলিটারি বলছেন, দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ এ সেট ব্ল্যান্ডার, অর্থাৎ একটা দুঃখজনক ভুল ব্যবস্থা ছিল পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত। কে বলছেন? হোমস, হিস্ট্রি অফ ইন্ডিয়ান মিলিটারি গ্রন্থে। মনে রাখবে, খুব ভালো করে সাজিয়ে দিলাম, পড়ার চেষ্টা করবে। এবারে সেই রায়তওয়ারি, মহলওয়ারি, ভাইচারি বন্দোবস্ত। রায়তওয়ারি বন্দোবস্ত 1820 সালে চালু হলো। কারা চালু করলো? টমাস মনরো এবং ক্যাপ্টেন রিড মাদ্রাজ, বোম্বাই প্রেসিডেন্সিতে চালু করেছিল রায়তওয়ারি বন্দোবস্ত। এটা পরীক্ষায় দিয়েছে যে কত বছরের মেয়াদে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল। 30 বছরের মেয়াদে চালু হয়েছিল রায়তওয়ারি বন্দোবস্ত, মনে রাখবেন। এখানে সরকার নিজেই জমিদারদের ভূমিকা পালন করেছিল। এগুলো কোশ্চেন তুলে দিচ্ছে, স্টেটমেন্ট তুলে, খেয়াল করবে। এই ব্যবস্থায় উচ্চ রাজস্ব মেটাতে রায়তরা সাহুকার মহাজনদের শোষণের শিকার হয়েছিল, অস্বীকার করার জায়গা নেই। তো এই যে চিরস্থায়ী রায়তওয়ারি বন্দোবস্তটা মাদ্রাজে কোথায় চালু হয়েছিল? সালেম, চিঙ্গলফাট, চিত্তুর, উত্তর সরকার, দন্দিগুল, রামনন্দ, এইগুলো মনে রাখবে চালু হলো। তবে টমাস মনরো, ভালো করে মনে রাখবে, বলছেন পলিগার জমিদারদের প্রাধান্যের জন্য এই স্থানগুলিতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। ওই স্থানগুলো কেন বেছে নিয়েছিল? টমাস মনরো বলছেন যে পলিগারদের বা জমিদারদের প্রাধান্যকে ভেঙে দেওয়ার জন্য, মনে রাখবে। এই প্রাধান্যের জন্যই কিন্তু চালু করা হয়েছিল। তবে কোন কোন জায়গা? মাদ্রাজ, বোম্বে অঞ্চলগুলো কোথায় ছিল? সালেম, চিঙ্গালপাট, চিত্তুর, উত্তর সরকার, দন্দিগুল এবং রামানাথ, এই অঞ্চলগুলি চালু হয়েছিল রায়তওয়ারি বন্দোবস্ত। কবে সাল? 20 সাল, ভালো করে মনে রাখবে। মহলওয়ারি বন্দোবস্ত রায়তওয়ারির মাত্র 2 বছর পরে 1822 সালে চালু হলো। কে চালু করেছিল? রাজস্ব সচিব হোল্ড ম্যাকেঞ্জি। কোথায় চালু করেছিল? গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে। কোন বন্দোবস্ত? তোমরা বলে দিয়েছি, মহলওয়ারি বন্দোবস্ত, মনে রাখবে এটা। এই মহলওয়ারি বন্দোবস্ত কোথায় কোথায় চালু হয়েছিল? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, 3টে ভালো করে মনে রাখবে। এইখানে চালু হয়েছিল মহলওয়ারি বন্দোবস্ত। এই মহলওয়ারি বন্দোবস্তের ইয়ারটা বলো তো তোমরা? রায়তওয়ারির মতো মহলওয়ারি ছিল 30 বছরের বন্দোবস্ত, মনে রাখবে এটা। এবং পাঞ্জাবের কয়েকটি মহল বা গ্রাম নিয়ে যৌথভাবে গ্রামওয়ারি বা ভাইয়াচারি ব্যবস্থা চালু হয়েছিল 1824 সালে। তাই রায়তওয়ারি 1820, মহলওয়ারি 1822, গ্রামওয়ারি ও ভাইয়াচারি চালু হয় 1824। আর তালুকদারি প্রথা কাতে চালু হয়েছিল? অযোধ্যায় চালু হয়েছিল তালুকদারি প্রথা। একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যারা কুল সার্ভিস দেবেন, আমি আবারও বলে যাচ্ছি, বইটা ভালো করে দেখবেন, ভিডিওগুলো দেখবেন, যতগুলো ভিডিও করেছি নিজেরাই উত্তর সব করে ফেলবেন, A to Z। শুধু আমার বই নয়, যেখানে যত পড়তে গিয়ে কনফিউজিং থাকবে বা জায়গাটা ক্লিয়ার নেই, ভিডিওগুলো শুনবেন। যে কোনো ভিডিও টপিক আমার চ্যানেলে টুডে প্রচুর উপকার পাবেন। আমি বলে যাচ্ছি, ইতিহাস বিষয়ে তোমাদের আমি যে লেভেলে বইগুলো বা চ্যানেলটাকে আনছি আস্তে আস্তে করে, আপনারা ফলো করে উপকার পাবেন। কুল সার্ভিস ক্যান্ডিডেটরা দিনে 4 থেকে 5টা করে বইটা কিনে একটু নামাও,
130টা সেট আছে, প্র্যাকটিস করো। গভর্নমেন্ট প্রশ্নগুলো চোখ বুলাও, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলোকে ভালো করে দেখবে, প্রচুর পরিমাণে হেল্প দেবে। যারা অন্যান্য পরীক্ষায় ভালো নেট সেট বই খুঁজছো, বইটা কিনবে, তোমাদের জন্য প্রশিক্ষণ চলছে, তোমরা এনি টাইম যোগাযোগ করতে পারো, সর্বদা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। স্কুল সার্ভিস ক্যান্ডিডেট এই বইটাকে আবারও বলছি দিবারাত্র চর্চা করো। ইউরোপ বইটা এবং এই বইটা কিন্তু বিভৎস, ইউরোপ বইটাও বুমেরাং হয় পরীক্ষায়, মিলিয়ে নেবে, আর ওই বইটাও দেখবে তোমাদের অনেক হেল্প করবে। ভিডিওটা কেমন লাগলো, ভূমি বন্দোবস্ত পরিষ্কার করে সাজানোর চেষ্টা করেছি, তবে তোমরা ফ্রেলিস্টি জায়গাটা একটু পড়ে নেবে, ভালো লাগবে। ওয়ারিং স্টিংস, কর্নওয়ালিসের জায়গাগুলো, বা রায়তওয়ারি, মলওয়ারি, ভাইচুয়ারি খুব সুন্দর করে পড়বে, অনেক উপকার পাবে তোমরা। বাই।